গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে দূরের কয়েকটা বাড়ি দেখালো আদিত্য। বলল, এসে গিয়েছি স্যার, এটাই রতনপুর। সুদীপ্তও সেই বাড়িগুলোর দিকে তাকালো। শহরতলি এবং গ্রামের মাঝামাঝি এলাকার ঘরবাড়ি যেমন হয় তেমনই, আলাদা করে তার কিছু মনে হলো না। আদিত্য বলতে থাকল, আপনি গেলে বুঝবেন স্যার, এখানে সবাই খুব সাহিত্য মনস্ক। এই যে সাহিত্য সভার আয়োজন করেছি, এখানে 150 থেকে 200 লোক এমনিতেই হয়ে যাবে। সুদীপ্ত খানিক অবাক হলো, বলল, এই ভর দুপুরে এত লোক হবে? ভর দুপুর কি বলছেন স্যার, মাঝরাত্রিরে হলেও হবে। আপনি শুধু চলুন, সবাই বসে আছে আপনার জন্য। ইয়ে স্যার, মানে আপনি কি বলবেন সেটা ভেবেছেন? সুদীপ্ত খানিক ইতস্তত করল। এক উপরোধের ঢেঁকি গিলে আজ আদিত্যর সঙ্গে এখানে আসা। একটা লাইব্রেরির বর্ষপূর্তি উপলক্ষে সাহিত্য সভা হবে, তাতে সুদীপ্ত সাধারণত এ ধরনের অনুষ্ঠান এড়িয়েই চলে, কিন্তু এবার এড়িয়ে যেতে পারল না। ছোটবেলার বন্ধু অরিজিতের জন্য। অরিজিৎ আর সুদীপ্ত এক কলেজে পড়ত। দিন 3 আগে স্কুলের ক্লাস শেষ করে এসে সুদীপ্ত দেখল অরিজিতের 3টে মিসড কল। হালকা চিন্তা হলো সুদীপ্তর, কিছু হলো নাকি অরিজিতের? হঠাৎ এতগুলো মিসড কল। দ্রুত রিং ব্যাক করল। খানিকক্ষণ ফোন বাজার পর অরিজিৎ ধরল। কোথায় থাকিস? ক্লাস নিচ্ছিলাম। কেন? শোন, তোকে একটা সাহিত্য সভায় যেতে হবে। আমি মোটামুটি তোর কথা বলে দিয়েছি। সাহিত্য সভা? সুদীপ্ত ঠোক্কর খেল। অরিজিৎ বলল, হ্যাঁ রে বাবা, যাবি, 2-3টে বক্তৃতা দিবি, একটা মিষ্টির প্যাকেট নিবি, পারলে 2-3টে সুন্দরী মেয়ের সঙ্গে সেলফি তুলবি, তারপর বাড়ি চলে আসবি, ব্যাস। কিন্তু ফিন্তুরা 4-5টা উপন্যাস হয়ে গেল, আর গল্প তো দিব্যি লিখছিস প্রতি মাসে। এবার তোকে এক্সট্রোভার্ট হতে হবে, না হলে হবে না। এটাও এক ধরনের মার্কেটিং, বুঝলি? কেন ফালতু কথা বলছিস? একটু বিরক্তই হলো সুদীপ্ত। তুই ভালো করে জানিস আমি কোথাও যাই না। স্কুলের এক গাদা খাতা দেখতে হবে, তারপর একটা লেখার চাপ আছে, সামনে মেয়ের ক্লাস টেস্ট। আমাকে ছেড়ে দে। অরিজিৎ এবার গলার স্বর পাল্টালো। বলল, বিশ্বাস কর, খুব আতান্তরে পড়ে তোকে ফোন করছি। খাতা দেখার চাপ আবার কিরে? তোদের স্কুলে তো মাত্র 250 জন। তোর মেয়ে তো ক্লাস 5-এ পড়ে। ওদিকে রতনপুরের লোকেরা সত্যিই ভারী ভালো, গাড়ি করে নিয়ে যাবে, নিয়ে আসবে। আর বারবার তোর কথা বলছিল, তোকে চাইছে। আমাকে চাইবে কেন? বাজারে কি সাহিত্যিক কম পড়েছে? মা কালীর দিব্যি তোর কথা বলেছে সুদীপ্ত বসুকেই চাই। সামনের রোববার প্লিজ যা ভাই, আমার মুখ চেয়ে অন্তত যা। আরও খানিকক্ষণ চাপাচাপির পর সুদীপ্ত বুঝতে পারল রতনপুরের কয়েকজন অরিজিতের পরিচিত। বোধহয় তাদের একজন অরিজিতের সঙ্গে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চাকরিও করে। তারা ধরেছে অরিজিৎকে একজন লেখককে এনে দেওয়ার জন্য। ওদের লাইব্রেরির 25 বছর পূর্তি উপলক্ষে পুরস্কার বিতরণী এবং সাহিত্য সভা হবে। সেই জন্য একজন বিশেষ অতিথি চাই। এবার অরিজিৎ ধরেছে সুদীপ্তকে। একটা দিন নষ্ট হবে বুঝেও সুদীপ্ত রাজি হলো অরিজিতের মুখ চেয়েই। আজ সেই রবিবার দুপুর 2টো নাগাদ আদিত্য নামে একটা ছেলে গাড়ি নিয়ে এসেছে রতনপুর থেকে। সেই গাড়িতেই সুদীপ্ত চলেছে রতনপুর।
আদিত্য ফের বলল, কিছু ভেবেছেন স্যার? কি বলবো বলো তো? আপনি স্যার এখনকার সাহিত্যিকদের নিয়ে কিছু বলুন। বাংলা সাহিত্য কোন দিকে যাচ্ছে? লোকে পুরস্কার বিতরণী সভায় এসে কি ওসব শুনবে? আপনি বললে কেন শুনবে না স্যার? আপনার লেখার সবাই ফ্যান। সুদীপ্ত আর কথা বলল না, নিজেকে গুছিয়ে নিতে থাকল। সত্যি বলতে সকালে উঠে কয়েকটা খাতা দেখার পর তিতলিকে পড়াতে বসেছিল। তারপর খেয়ে উঠতে না উঠতেই আদিত্য এসে হাজির। ফলে এই সভা নিয়ে ভাবার মতো ফুরসত একেবারে পায়নি। গাড়িতে বসে মনে মনে বক্তৃতার একটা খসড়া তৈরি করল সুদীপ্ত। কিন্তু সেসব বেশিক্ষণ পারল না। তার আগেই গাড়ি এসে থামল একটা ঝকঝকে বাড়ির সামনে। আদিত্য দরজা খুলে নামল, বলল, আসুন স্যার। সুদীপ্ত নামল, দেখল গাড়িতে বসে বাড়িটা যতটা ঝকঝকে বলে মনে হয়েছিল আসলে ততটা নয়। পুরনো বাড়ি, তবে দেওয়ালে সাদা রং করা হয়েছে। একদিকে সাদা রং এখনো আছে, বাকি 3 দিকে পঞ্চায়েত নির্বাচনের ছাপ সুস্পষ্ট। সুদীপ্ত বাড়ির দিকে এগোতেই দুজন বেরিয়ে এলেন। একজন বয়স্ক, পরনে ধুতি পাঞ্জাবি, পাশের জন অবশ্য হাফ শার্ট আর ট্রাউজার পরা। প্রথমজন এগিয়ে এসে বললেন, নমস্কার, আমি হলাম পরাশর ভট্টাচার্য, আর আমার সঙ্গে রয়েছেন লাইব্রেরিয়ান অগ্নিব দত্ত। আসুন। সুদীপ্ত নমস্কার করল দুজনকে, তারপর তাদের পিছু পিছু ওই বাড়িতে ঢুকল। লাইব্রেরিতে ঢুকে সুদীপ্ত দেখল আদিত্য ভুল বলেনি। বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু লাইব্রেরি ঘরটা বেশ বড়। তাতে সারি সারি প্লাস্টিকের চেয়ার পাতা। কমপক্ষে 100টা চেয়ার তো হবেই, তারও বেশি হতে পারে। অতিথিদের জন্য একটা কাঠের টেবিল, টেবিলের পিছনে 2টো কাঠের চেয়ার রাখা। টেবিলের সামনে 2টো মাউথপিস, একটা ফুলদানি আর ছোট ছোট 2টো জলের বোতল। তেমনই একটা চেয়ার দেখিয়ে পরাশরবাবু বললেন, হ্যাঁ বসুন। ওরে জল দে। সুদীপ্ত বসতেই একজন কাঁচের গ্লাসে করে জল নিয়ে এলো। সুদীপ্ত জলে চুমুক দিল, কিন্তু জলের স্বাদটা তার ভালো লাগলো না। 2 চুমুক খেয়ে গ্লাসটা ফিরিয়ে দিল। পরাশরবাবু বললেন, এখন তো 2:45, আমরা ঠিক 3টেয় শুরু করব। সুদীপ্ত সামনের দিকে তাকালো। মাত্র 10 লোক ছড়িয়ে ছিটিয়ে গল্প করছে। আদিত্যও রয়েছে তাদের মধ্যে। এই কয়েকজনকে নিয়ে সাহিত্য সভা হবে? পরাশরবাবু বোধহয় মনের কথাটা বুঝতে পারলেন, তাই বললেন, অনুষ্ঠান শুরু হওয়ার আগে সব চেয়ার ভরে যাবে। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি 2 জন, আপনি আর স্থানীয় ইট খোলার মালিক চন্দ্রনাথ মণ্ডল। তিনিও এসে পড়লেন বলে। সুদীপ্ত কিছু বলল না, শুধু হাসল। তবে মিনিট 4 যেতেই ও বুঝল পরাশরবাবু কিছু ভুল বলেননি। একেবারে পিলপিল করে লোক ঢুকতে শুরু করলো লাইব্রেরির ঘরে। তার মধ্যে 3 জন বড় বড় প্যাকেট বোঝাই করে মেমেন্টো নিয়ে এলো। সেই প্যাকেটগুলো রাখা হলো সুদীপ্ত যে চেয়ারে বসেছিল ঠিক তার পিছনে। 2-3 জন মিলে সেই প্যাকেট খুলে মেমেন্টোগুলো গোছাতে লাগলো। একজন হাতে ফর্দ নিয়ে কিছু মেলাতে থাকলো। ঠিক 3টে বাজতেই অগ্নিভ ঘোষ এগিয়ে এলেন। তারপর সুদীপ্ত পাশে বসে বললেন, এবার আমরা শুরু করব। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিন তো, আমার ঘোষণার কাজে লাগবে।
সুদীপ্ত একবার ভদ্রলোকের দিকে তাকালো, মৃদুস্বরে বলল, আপনি কি আমার কোনো লেখা পড়েননি? অগ্নিভবাবু বোধহয় এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না। এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তারপর বললেন, প্রচুর, আপনার লেখা সব আমার পড়া, কিন্তু সকাল থেকে দেখছেন তো দৌড়ঝাঁপ, এখন আর কিছু মাথায় নেই। কতজন প্রাইজ পাবে সেই সব প্রাইজ তৈরি করে আনতে হলো কলকাতা থেকে, খুব চাপের ব্যাপার। আপনি বলুন। সুদীপ্ত সংক্ষেপে বলল নিজের বইগুলোর নাম। অগ্নিভবাবু টুকে নিলেন কাগজে। ওদিকে সামনে যত চেয়ার ছিল সব ভরে গিয়েছে, বেশিরভাগ মানুষই বয়স্ক। পরাশরবাবু এবার এসে বসলেন সুদীপ্তর পাশে, আর অগ্নিভবাবু দাঁড়িয়ে হাতে একটা মাউথপিস নিলেন। বললেন, নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ রতনপুর পাবলিক লাইব্রেরির এক বিশেষ দিন। লাইব্রেরির পক্ষ থেকে যে লেখার প্রতিযোগিতা হয়েছিল, আজ তার পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমরা পেয়েছি সুদীপ্ত ঘোষকে। ঘোষ নয়, বসু। সুদীপ্ত আঁতকে উঠল। পরাশরবাবু পাশ থেকে মাথা নাড়লেন। হ্যাঁ হ্যাঁ, বসুই বলেছে, লোকে আপনাকে চেনে। সুদীপ্ত কি বলবে বুঝে পেল না। ওদিকে অগ্নিভবাবু বলছেন, সুদীপ্ত ঘোষের প্রায় সব লেখাই আমরা পড়েছি। এবার তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের লাইব্রেরির সদস্যা অনিন্দিতা মাঝি। এক মাঝবয়সী ভদ্রমহিলা এগিয়ে এলেন, হাতে রজনীগন্ধার মালা। সেই মালা পরিয়ে দিলেন সুদীপ্তর গলায়। লাইব্রেরির ঘরে অল্প হাততালি পড়ল। অগ্নিভবাবু বললেন, এবার আমাদের বিশেষ অতিথিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সুদীপ্ত বসেই দ্বিতীয় মাউথপিসটা টেনে নিল। চাপা স্বরে পরাশরবাবুকে বলল, কতক্ষণ বলবো? পরাশরবাবু জোরে জোরে বললেন, 1.5 থেকে 2 মিনিটের বেশি যাবেন না। আজ প্রচুর প্রাইজ দিতে হবে, দেখছেন না সামনে সবাই বসে আছে। সুদীপ্ত হাঁ হয়ে গেল। আদিত্য যা বলেছিল আর পরাশরবাবু যা বলছে, দুটো তো একেবারে উল্টো। এবার একটু বিরক্ত হলো সুদীপ্ত, কিন্তু সেটা প্রকাশ করল না। বলল, নমস্কার, আজ এই অনুষ্ঠানে এসে আমার ভালো লাগছে। এখন দুপুর, এই দুপুরে এত রোদ উপেক্ষা করে আপনারা সবাই যে এসেছেন, সেটাই তো বড় কথা। কিন্তু এর বেশি আর এগোতে পারল না। হালকা হইচই শোনা গেল। এবার একটা ভিড় হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ভেতরে, আর সেই ভিড় দেখে পরাশরবাবু চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। অগ্নিভবাবু টেবিলে মাউথপিস ছুঁড়ে দিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন। কিছু বুঝতে না পেরে সুদীপ্ত চুপ হয়ে গেল। তারপরও লক্ষ্য করল, একজন ভদ্রলোককে ঘিরে ঘরের ভেতর মাতামাতি শুরু হয়েছে। সেই ভদ্রলোককে আপ্যায়ন করে এনে বসানো হলো সুদীপ্তর পাশে, পরাশরবাবুর ছেড়ে যাওয়া চেয়ারে। সুদীপ্তর বুঝতে অসুবিধে হলো না, ভদ্রলোকই স্থানীয় ইটখোলার মালিক চন্দ্রনাথ মণ্ডল। বক্তৃতার তাল কেটে গিয়েছে। সুদীপ্ত তাই আর কিছু বলল না। আর পরাশরবাবুদেরও চন্দ্রনাথ মণ্ডলকে ফেলে সুদীপ্তের বক্তৃতা শোনার বিশেষ আগ্রহ থাকল না। অগ্নিভবাবু এসে মাউথপিস তুলে নিয়ে বললেন, আমাদের বিশেষ অতিথি চন্দ্রনাথ মণ্ডল এসে পড়েছেন,
এবার আমরা শুরু করব পুরস্কার প্রদান অনুষ্ঠান। তার আগে আমি চন্দ্রনাথ বাবুকে অনুরোধ করব কিছু বলার জন্য। বিশেষ করে যেসব মানুষজন আজ কবিতা, গল্প, প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার নিতে এসেছেন, তাদের অনুপ্রাণিত করার জন্য তিনি যদি কিছু বাণী দেন, তাহলে সেটাই হবে আমাদের পরম প্রাপ্তি। চন্দ্রনাথ মণ্ডল হাসলেন, রুমাল দিয়ে মুখ মুছলেন। মাউথপিসটা টেনে তার সামনে ঠিকভাবে বসানো হলো। তিনি গলা খাঁকড়ে বললেন, বন্ধুগণ, আজ বড় আনন্দের দিন। আজ রতনপুর পাবলিক লাইব্রেরির 25 বর্ষপূর্তি অনুষ্ঠান। সেই উপলক্ষে সাহিত্য প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল সারা এলাকা জুড়ে। এই প্রতিযোগিতায় যারা সফল হয়েছেন তারা এখানে আজ সবাই আছেন। আপনারা শুধু এই এলাকার নয়, বাংলা ভাষার গর্ব। আমাদের এই ভাষা রবীন্দ্রনাথের ভাষা, নজরুলের ভাষা। আপনারা এই ভাষার মর্যাদা রক্ষা করেছেন। আমি শুধু আপনাদের একটা কথাই বলতে চাই, বাংলা ভাষা হলো বিশ্বের শ্রেষ্ঠ ভাষা। আপনারা সেই ভাষায় সাহিত্য চর্চা করেছেন, করুন। আরও ভালো লিখুন। এখন যা সব লেখা হয় তার একদম পড়া যায় না। কি সব লেখা হতো এককালে, কিন্তু এখন আর পত্রিকার পাতা উল্টানো যায় না, এত খারাপ মানের লেখা। আপনারাই আমাদের ভবিষ্যৎ। আপনারা যদি আরও ভালো লেখেন তাহলে আপনারাও একদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নোবেল পাবেন। এই সোনার বাংলার মুখ আরো উজ্জ্বল হবে। হাততালিতে ঘর ফেটে পড়ল। চন্দ্রনাথ মণ্ডল ফের রুমাল দিয়ে মুখ মুছলেন। মুখে পরিতৃপ্তির হাসি। সুদীপ্ত মুখটা প্রসন্ন করার চেষ্টা করল, কিন্তু ক্রমশ ওর বিরক্তি বাড়ছিল। জায়গাটা ওর বাড়ি থেকে অনেকটা দূরে, না হলে এতক্ষণে বেরিয়ে গিয়ে হাঁটা দিত। চন্দ্রনাথ মণ্ডলের বক্তৃতার পরেই শুরু হলো পুরস্কার বিতরণ। সুদীপ্ত ভাবতেই পারেনি এতজনকে পুরস্কার দেয়া হবে। একের পর এক পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করতে লাগলেন অগ্নিভবাবু, আর তারা চেয়ার থেকে উঠে পুরস্কার নিয়ে যেতে লাগলো। আর পিছন থেকে একটা ছেলে মেমেন্টোগুলো এগিয়ে দিতে থাকলো অতিথিদের দিকে। 2-1জনের হাতে সুদীপ্ত পুরস্কার তুলে দিল, কিন্তু বেশিরভাগ পুরস্কারই দিলেন চন্দ্রনাথ মণ্ডল, কারণ ছেলেটা বেশিরভাগ মেমেন্টোই চন্দ্রনাথ মণ্ডলকে এগিয়ে দিচ্ছিল। সেটা বোধহয় পরাশরবাবুর চোখের ইশারার জন্যই। একসময় সুদীপ্ত বুঝতে পারল এ ঘরের চেয়ার দখল করে যারা বসে আছেন তারা সবাই পুরস্কার পেয়েছেন, কেউ বাদ নেই। সত্যি বলতে পুরস্কার প্রাপকদের বাইরে অন্য কোনো দর্শক এই অনুষ্ঠানে আসেনি। সেই জন্যই বোধহয় আদিত্য অত জোর গলায় বলেছিল, 1 থেকে 150 জন সাহিত্য সভায় আসবেই। পুরস্কার দেওয়ার পর অগ্নিভবাবু বললেন, এবার সবাই একে একে নিজেদের লেখা পড়ে শোনাবেন। আজ আমাদের মধ্যে আমরা পেয়েছি বিশিষ্ট সাহিত্যিক সুদীপ্ত ঘোষকে। তার সামনে সবাই নিজেদের গল্প, কবিতা, প্রবন্ধ পড়বেন। চন্দ্রনাথ মণ্ডল উঠে পড়লেন, বললেন, আমি চলি, আমার আবার আর একটা জায়গায় যেতে হবে। ঘরের মধ্যে মৃদু গুঞ্জন শুরু হলো। চন্দ্রনাথ মণ্ডল বেরিয়ে গেলেন, আর সুদীপ্ত পড়ল বিপদে। এবার বসে বসে এতজনের লেখা শুনতে হবে। তবে পুরস্কারপ্রাপ্ত লেখকেরা মনে হলো সুদীপ্তকে বিশেষ আমল দিল না। অগ্নিভবাবু 1-1জনের নাম
ঘোষণা করতে লাগলেন, আর সেই ব্যক্তিটি উঠে এসে নিজের লেখা গড়গড় করে পড়তে লাগলেন। জনা 25 লেখা শোনার পর সুদীপ্ত আর থাকতে পারলেন না। ঘরের বাইরে বেরিয়ে এলেন। কেউ রবীন্দ্রনাথকে অনুকরণ করে কবিতা লিখেছেন, কেউ বা নজরুলকে। আর গল্প প্রবন্ধের কথা তো কহতব্য নয়। ভাষার বাঁধুনি, যুক্তির পরম্পর্য নেই। এমন লেখা বসে বসে শোনাও এক বিড়ম্বনা। তাছাড়া এখানে সবাই নিজের লেখা পড়তে ব্যস্ত। সুদীপ্ত থাকলো কি না থাকলো সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। এই যেমন এখন ঘর আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, নিজের লেখা পড়ার পর কেউ আর অন্যদের লেখা শোনার জন্য অপেক্ষা করছে না। ঘরের বাইরে এসে সুদীপ্তর চোখে পড়ল আদিত্য খানিক দূরে নিজের মোবাইলে কথা বলছে। সুদীপ্ত ইশারায় ডাকল। আদিত্য চট করে ফোন শেষ করে এসে বলল, বলুন স্যার। এবার আমি যাব, তুমি একটু দেখবে। আর কয়েকজনের লেখা শুনবেন না স্যার? সবাই যে। আমাকে আর একটা সাহিত্য সভায় যেতে হবে ভাই, ওরা বাড়িতে গাড়ি নিয়ে অপেক্ষা করবে। নিরুপায় হয়ে মিথ্যে কথা বলল সুদীপ্ত। আদিত্য দীর্ঘশ্বাস ছাড়ল। ঠিক আছে, আমি গাড়িটা ডাকছি। আদিত্য শুধু গাড়িটা ডাকলই না, পরশরবাবুকেও ডেকে আনল। ভদ্রলোকের হাতে একটা মাঝারি মাপের মিষ্টির বাক্স। সেই বাক্স সুদীপ্তর দিকে এগিয়ে দিয়ে তিনি বললেন, আমাদের রতনপুরের জিভে গজা খুব বিখ্যাত, আপনার আর আপনার পরিবারের জন্য দিলাম। সুদীপ্ত হেসে প্যাকেটটা নিল, গাড়িতে উঠে বসল। আদিত্য উঠল। সুদীপ্ত বলল, তুমি আবার এতটা যাবে? আমি হাইওয়ের সামনেই নেমে যাব স্যার। গাড়িটা লাইব্রেরির সামনে থেকে বাঁক নিল। তখনই সুদীপ্তর চোখে পড়ল পিছনের মাঠে বড় করে অস্থায়ী স্টেজ তৈরি হয়েছে। কয়েকজন বোধহয় লাইট মাইক লাগাচ্ছে। মাঠটা বেশ বড়, স্টেজটাও। সুদীপ্ত সেদিকে আঙুল তুলে দেখিয়ে বলল, আজ কি কোনো অনুষ্ঠান আছে? ও, ওটাও লাইব্রেরির 25 বর্ষপূর্তির অনুষ্ঠান। সবই চন্দনাদার করা। তিনি পিছনে আছেন বলেই তো করতে পারছি। কি হবে ওখানে? সন্ধেবেলা ডিজে আসবে, ঝিনচ্যাক নাচ গান হবে। তখন রতনপুরের লোকজন ভেঙে পড়বে। ডিজে আসবে? সুদীপ্ত হোঁচট খেল। হ্যাঁ, চন্দ্রনাথদা লাইব্রেরির বোর্ডের সদস্য হওয়ার পর থেকেই তো চালু করেছেন এটা। গত 20তম বর্ষে তো সিরিয়ালের অভিনেত্রী অন্বেষা এসেছিল। সে এসে নাচের প্রোগ্রামও করেছিল সন্ধেবেলা। আর পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়নি? সেটা তো দুপুর দুপুর হয়ে গিয়েছিল, সন্ধেবেলা নাচ গান। হাইওয়ে এসে গিয়েছিল। আদিত্য নেমে গেল। আর সুদীপ্ত সারা রাস্তা নিজের ভেতর গুটিয়ে থাকল। দুপুরের স্মৃতি, সন্ধেবেলা যে অনুষ্ঠান হবে তার কথা মাথায় ঘুরতে থাকল। কুঁকড়ে গেল সুদীপ্ত। আজ বাড়ি ফিরে মেয়েকে নিয়ে ফের বসতে হবে। মেয়েটা পড়াশোনায় বড্ড ফাঁকি দিচ্ছে। তার উপর রাতের দিকে একটা নতুন লেখা নিয়ে বসতে হবে। কিন্তু এখন সেই লেখার প্রতি টান অনুভব করছে না সে। বুকের ভেতর হাইওয়ের শূন্যতা। রতনপুর অনেকটা রাস্তা। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে 6:30 বেজে গেল। ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সুদীপ্ত ভাবছিল গিয়ে ফ্রেশ হয়ে মেয়েকে নিয়ে বসবে। কিন্তু ফ্ল্যাটে ঢুকেই থমকে দাঁড়ালো। গাঁক গাঁক করে টিভি চলছে।
বোধহয় কোনো গানের অনুষ্ঠান হচ্ছে, আর মেয়ে মুগ্ধ হয়ে সেই অনুষ্ঠান গলাধকরণ করছে। দরজা খুলেছিল রিয়া। রিয়ার হাতে জিভে গজার বাক্সটা তুলে দিয়ে সুদীপ্ত বলল, এ কি, ওকে পড়তে বসাওনি? তোমার মেয়ে তো প্রতি সপ্তাহে সুপারহিট ধামাকা দেখে, আজও কথা দিয়েছে এটা দেখেই পড়তে বসবে। সুদীপ্ত আর কথা বাড়ালো না। শোয়ার ঘরে ঢুকল, আলো জ্বালল। রিয়া গিয়েছে রান্নাঘরে, মেয়ে ড্রয়িং রুমে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে সুদীপ্ত জামা কাপড় ছাড়তে ছাড়তে দেখল নিজেকে। ঘর থেকে ভেসে আসছে সুপারহিট ধামাকার টুকরো শব্দ। শব্দগুলো কানে আসতেই নিজের দিকে আর তাকাতে পারল না সুদীপ্ত। হাত বাড়িয়েও ঘরের লাইটটা নিভিয়ে দিল। অন্ধকারে সুপারহিট ধামাকার গান শুনতে শুনতে ওর খেয়াল হলো এখন রতনপুরের সেই মাঠেও ডিজে নেমে পড়েছে। সেই গানের ভাষা আর এই গানের ভাষা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে সুদীপ্ত আয়নার দিকে তাকালো। অন্ধকারে নিজেকে আর দেখতে পাচ্ছে না।